শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন একটু, শোনা যাচ্ছে কিনা। ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা পড়বো বেসরকারি ব্যাংক ওয়ান ব্যাংকের স্পেশাল ক্যাডার অফিসারের প্রশ্ন 2012 সালের। 20টার মতো প্রশ্ন আছে। দেখেন, 1 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে যে ইফ 1/3 অফ দ্য ওয়ার্কার্স ইন অ্যান অফিস আর স্মোকার্স, হোয়াট ইজ দ্য রেশিও অফ স্মোকার্স টু নন স্মোকার্স। বলতেছে যে একটা অফিসের 1/3 শ্রমিক যদি স্মোকার হয়, তাহলে স্মোকার এবং নন স্মোকারের অনুপাতটা কত এটা বের করেন। তো এখানে স্মোকার অনুপাত নন স্মোকার, তো স্মোকারের সংখ্যা কত? 1/3, অর্থাৎ 3/1 যদি স্মোকার হয়, তাহলে বাদ বাকি যারা আছে অর্থাৎ 3/2 এরা কি হবে? নন স্মোকার হবে। তো জিজ্ঞাসা করছে যে স্মোকার এবং নন স্মোকারের অনুপাত কত। এই যে 3 আর 3 কেটে দিলে থাকে কত? 1:2। তার মানে স্মোকার আর নন স্মোকারের অনুপাতটা কত হয়ে যাবে? 1:2 হবে। আসুন, 2 নম্বরে চলে যান। দেখেন, 2-এ কি বলা হচ্ছে যে ইফ দ্য এভারেজ অফ 4, 5, 6 অ্যান্ড পি ইজ 7, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি। এখানে কয়টা সংখ্যা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। 4টা সংখ্যার গড় দেওয়া আছে 7। তাহলে আমি বলতেই পারি যে এই যে 4টা সংখ্যা 4, 5, 6 এবং পি, এই 4টা সংখ্যার সমষ্টি কত? 4 × 7 = 28। আমাকে বের করতে হবে যে পি সমান সমান কত। তাহলে 28 বিয়োগ 6, 5, 11, 4, 15। তাহলে এই যে পি সমান সমান কত লিখতে পারি? 28 থেকে 15 বাদ দিলে এই যে 13 পাওয়া যায়, যে অপশন ডি উত্তর। পরেরটাতে চলে যান। 3 নম্বর। দেখেন, 3-এ কি বলা হচ্ছে যে 1/x + y = 4, দেন x = হোয়াট। খেয়াল করেন, 1/x + y = 4 দেওয়া আছে, আমাকে x এর মান বের করা লাগবে। তাহলে আমি বলতে পারি যে 4 × x + y। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1/4 = x + y। সো আমাকে যেহেতু x এর মান বের করা লাগবে, তাহলে আমি খুব ইজিলি বলতে পারি যে x সমান সমান কত হবে? যে 1/4 - y। এই যে 1/4 - y কোথায় আছে? অপশন এতে আছে। পরেরটাতে চলে যান। 4 নম্বর। মানে কি বলতেছে যে ইফ p/q = 3:2 and p/r = 2:7, then what is the value of q/r। দেখেন, এখানে কি বলতেছে যে কিউ এবং আর এর ভ্যালু বের করা লাগবে। ঠিক আছে, সো আমরা এই জিনিসটাকে, আচ্ছা, আমরা যদি এই বিষয়টাকে একটু উল্টা করে লিখি, অর্থাৎ কিউ অনুপাত পি সমান সমান যদি লিখি যে 2:3,
ঠিক আছে। তারপরে আমরা এই যে পি অনুপাত আর সমান সমান যদি লিখি 2:7, তাহলে এক চান্সে উত্তরটা বের হয়ে যাবে যে কিউ অনুপাত আর সমান সমান কত। প্রথমে কে আছে? কিউ আছে। কিউ এরটা বের করার জন্য এই যে প্রথম সারির দুইটাকে গুণ করে দিব। 2 আর 2 গুণ করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়। শেষে কে আছে? আর আছে। আরেকটা বের করার জন্য এই যে দ্বিতীয় সারির এই দুইটাকে গুণ করে দিব। 3 সাথে কত হয়ে যায়? 21 হয়ে যায়। তাহলে কিউ এবং আর এর অনুপাত কত? এই যে 4:21। অপশন সি উত্তর। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন, এখানে 5-এ বলা হচ্ছে যে ইফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 অ্যান্ড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবি। তাহলে খেয়াল করেন, এখানে বলে দিচ্ছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 10। তারপরে বলতেছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 8। আমাকে বের করতে হবে এ আর বি গুণ করলে কত হয় সেটা, অর্থাৎ এ বির গুণফল। সো আমরা যদি এই দুইটাকে গুণ করে দেই, বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে 2 স্কোয়ার সমান সমান 10 × 8 = 18। তাহলে স্কোয়ার সমান সমান আমরা বলতে পারবো যে 9×2 = 18। তাহলে এ সমান সমান আমরা বলতে পারবো √9। তাহলে এ সমান সমান কত? 3। তো এখন খুব সিম্পল একটা জিনিস খেয়াল করেন, এর মান যদি 3 হয়, তাহলে এই যে বলছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 10, এর মান যদি 3 হয়, তাহলে 3-এর উপরে স্কোয়ার করলে কত হবে? 9 হবে। 9-এর সাথে 1 যোগ করলে 10 পাওয়া যায়। তার মানে বি এখানে কত হবে? বির মানটা কত হবে? অবশ্যই অবশ্যই 1 হবে। তো জিজ্ঞাসা করছে যে এ গুণন বি সমান সমান কত। তো এর মান হচ্ছে 3, বির মান হচ্ছে 1। 3 1 কত হবে? এই যে 3 হয়ে যাবে। অপশন সি উত্তর। পরেরটাতে চলে যান, 6 নম্বর। এখানে একটা ট্রায়াঙ্গেল ছিল, ঠিক আছে। আমি ট্রায়াঙ্গেলটা একটু আঁকায় দিচ্ছি, একটু ওয়েট করেন। এখানে একটা ত্রিভুজ ছিল, হ্যাঁ। ত্রিভুজটা ছিল মূলত এইরকম ত্রিভুজ। ওয়েট, ত্রিভুজটা ছিল মূলত এইরকম, ঠিক আছে। একটা ত্রিভুজ, এখানে বলা ছিল এটা হচ্ছে 3x ডিগ্রি, ঠিক আছে। এইটা হচ্ছে বলা ছিল x ডিগ্রি, আর এইটা বলা ছিল হচ্ছে আপনার 40 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে ইন দ্য ট্রায়াঙ্গেল বিসাইড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এখান থেকে যে এই যে এক্স এর মানটা কত এটা বের করতে হবে। সো আমরা সবাই জানি ভাই যে ত্রিভুজের তিনটা কোণ, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে আমরা যদি এই তিনটা কোণ যদি যোগ করে দেই, একটা আছে 3x, আরেকটা আছে এক্স, আরেকটা আছে কত? 40। তাহলে তিনটা কোণ যোগ করলে আমরা কত পাবো? 180 পাবো। তাহলে 4x কত? 180 থেকে 40 বাদ দিলে 140। তাহলে x কত? আপনি বলবেন যে 4 35 140। তার মানে x এর মান কত? 35 ডিগ্রি। অপশন এ উত্তর। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন, সাথে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ কিউব হুজ সারফেস এরিয়া ইজ 96।
বলতেছে যে একটা ঘনকের সারফেস এরিয়া দেওয়া আছে কত 96, তাহলে সেটার ভলিউমটা কত এটা জিজ্ঞাসা করছে। আমরা যদি ধরেন আমরা ধরে নিলাম যে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ঠিক আছে, তাহলে তার সারফেস এরিয়া যেটা, ঘনকের একটা বাহু যদি এ হয়, তাহলে ঘনকের যে সারফেস এরিয়া থাকে সেটা কত হয়ে যাবে, 6 স্কোয়ার হয়ে যাবে। এগুলো হচ্ছে ডিরেক্ট সূত্র, থ্রি ডাইমেনশনালের সূত্রই বলতে পারেন এগুলো, এগুলো মাথায় রাখতে হবে, তাছাড়া ম্যাথ সমাধান করা কঠিন হয়ে যাবে। সো ঘনকের একটা বাহুকে যদি আমি এ ধরি, তাহলে সারফেস এরিয়া কত হবে, 6 স্কোয়ার হবে। তো এই 6 স্কোয়ার অর্থাৎ এই সারফেস এরিয়াটা আমাকে বলেই দিয়ে রাখছে কত, 96। তাহলে আমি বলতেই পারি যে 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি 96 হয় তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 16 হবে, কারণ 6 × 16 = 96। তাহলে এ সমান সমান কত, √16। তাহলে এ সমান সমান কত, 4। জিজ্ঞাসা করছে যে ওই ঘনকের ভলিউম কত। তাহলে ঘনকের ভলিউম কত হবে, যে কোনো এক মানে বাহুর উপরে কি করতে হয়, কিউব করতে হয়। তাহলে আমরা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য কত পাইছি, 4। তার মানে এই যে 4-এর উপরে যখন আমরা কিউব করে দিব, তখন আমরা ভলিউম পেয়ে যাব কত, 4×4 = 16, 4×16 = 64। এই যে 64 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঘনকের প্রত্যেকটা বাহুই সমান হবে, ঠিক আছে, ঘনকের প্রতিটা বাহু সমান হবে। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এখানে কি বলতেছে যে সাপোজ এক্স ইকুয়াল টু 1/3 ইন্টু ওয়াই, y equal to 2/3 into r, and r equal to 3/4s. What would be the value of y as a fraction of s হবে, as a fraction of s। এখানে as a fraction, এখানে এই কথাটা হবে না, as a fraction of s। বলতেছে যে ভাই x এর মান যদি এত হয়, y এর মান যদি এত হয়, r এর মান যদি এত হয়, তাহলে y এর মানটা বের করে দেন s এর সাপেক্ষে। এস এর সাপেক্ষে আমাকে এখানে ওয়াই এর মানটা বের করতে হবে, কথা বুঝছেন, এস এর সাপেক্ষে ওয়াই এর মান বের করব। তাহলে এস এর সাপেক্ষে যদি ওয়াই এর মান বের করতে চাই, সবার প্রথমে এই যে এস এর সাপেক্ষে ওয়াই এর মান বের করব, তাই না? তাহলে এখানে খেয়াল করেন আর সমান সমান কত লেখা আছে, এই যে 3/4s লেখা আছে। এখন আমরা চাইলেই এই আর এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি, কারণ এই যে 2 নম্বর শর্তে বলা আছে যে ওয়াই সমান সমান 2/3r। তাহলে এখান থেকে চাইলে আমরা আর এর মান বের করতে পারি, 3-এর সাথে ওয়াই গুণ করলে কত হয়ে যাবে, 3y, 2 নিচে চলে আসবে। তাহলে আর এর মান আমরা জানি 3y/2, এখানে জাস্ট বসায় দেন। আর এর মান কত, এই যে 3y/2 ইজ ইকুয়াল টু কত, এই যে 3s ডিভাইডেড 4, 3×4 কত হয়ে যাবে, এই যে 12y হয়ে যাবে, 3×2 কত হয়ে যাবে, 6s হয়ে যাবে। তাহলে আমাকে কি বের করতে হবে, এস এর সাপেক্ষে ওয়াই এর মান কত। তাহলে এই যে ওয়াই ওপরে, এসটাকে এই পাশে পার করলে এস নিচে চলে যাবে, এই পাশে আগে থেকে 6 ছিল, 12কে এই যে নিচে নেমে নিয়ে আসলাম। তাহলে এই যে ওয়াই এর মানটা কত হবে এস এর সাপেক্ষে, আপনি বলবেন যে ভাইয়া 6×2 = 12, অর্থাৎ হাফ হয়ে যাবে। এই যে অপশন ডিতে উত্তর আছে, যে ওয়াই এর মান এস এর সাপেক্ষে কত হবে, হাফ হবে। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রেশিওস ইজ দ্য স্মলেস্ট, নিচের কোন রেশিওর মানটা সর্বনিম্ন হবে এটা জিজ্ঞাসা করছে, কোন রেশিওর মানটা সর্বনিম্ন হবে। মূল কথা আপনাকে এখানে বলা হচ্ছে যে মানে এখানে কোন ফ্র্যাকশনটা সবচেয়ে ছোট, এটা আমাদেরকে বের করে দেখান। দেখেন আমি কোনো একটা ক্লাসে বোধহয় বলছিলাম, আমি প্রায় ক্লাসে এই কথাটা বলি, যে রেশিও আর ফ্র্যাকশনের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনি চাইলেই রেশিওটাকে ফ্র্যাকশন আকারে লিখতে পারেন। যেমন এখানে অপশন এতে বলা আছে 7:15,
এটাকে চাইলে আমরা 7/15 লিখতে পারি। অপশন বিতে লেখা আছে 15:23, এটাকে চাইলে আমরা 15/23 আকারে লিখতে পারি। আবার অপশন সিতে লেখা আছে 17/25, এটাকে চাইলে আমরা 17/25 আকারে লিখতে পারি। আবার অপশন ডিতে লেখা আছে 21:29, এটাকে চাইলে আমরা 21/29 লিখতে পারি। এবং অপশন ইতে দেওয়া আছে 9:11, এটাকে চাইলে আমরা 9/11 লিখতে পারি। সো আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা ফলো করি যেখানে কোন ফ্র্যাকশনটা বড় এইটা যদি আমি বের করতে চাই, বা কোন ফ্র্যাকশনটা ছোট এইটা যদি আমি বের করতে চাই, কিচ্ছু করার দরকার নাই, প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে জাস্ট 100 গুণ করে দেন। প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে কি করে দিবেন? 100 গুণ করে দিবেন। তো ঠিক আছে, আমি প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে আমি 100 গুণ করে দিলাম। এখন এই যে ডিনোমিনেটর দিয়ে 100-র মধ্যে যতটুকু ভাগ করা যায় ঠিক ততবার ভাগ করবেন, দশমিকে যাবেন না, যতটুকু করতে পারবেন ঠিক ততবার করবেন। 15 এই 100-র ভিতরে কতবার যাবে? সর্বোচ্চ 6 বার। 6×15 = 90, তাহলে ধরে নেন যে 6 বারে যাবে। 6 আর সাথে কত? এই যে এখানে 42। 23 এই 100-র ভিতরে কতবার যাবে? 4 বার যাবে। 4×15 কত? এই যে 60। 25 100-র ভিতরে 4 বার যাবে। 4×17 কত? এই যে 68। 29 100-র ভিতরে কতবার যাবে? 3 বার যাবে। 3×21 কত? এই যে 63। 11 এই 100-র ভিতরে কতবার যাবে? 9 বার যাবে। 9×9 কত? 81। এখন আপনারাই বলেন যে কোন ফ্র্যাকশনটা ছোট। আপনারা এখন বলেন যে কোনটা ছোট। যেইটা থেকে সর্বনিম্ন মান বের হয়েছে সেটাই তো ছোট হওয়ার কথা। সো এই 5টা অপশন থেকে সর্বনিম্ন মান বের হয়েছে অপশন এ থেকে, তার মানে অপশন এই উত্তর হবে। মূল কথা যে এইগুলাকে আপনি পার্সেন্টেজে কনভার্ট করে দিবেন। এগুলাকে আপনি কি করবেন? পার্সেন্টেজে কনভার্ট করে দেবেন। 100 গুণ করছেন মানে এগুলো পার্সেন্টেজে চলে আসছে মান। এই সবগুলো মান কিসে চলে আসছে? পার্সেন্টেজে চলে আসছে। তাহলে যে পার্সেন্টেজটা কম হবে সেটাই স্মলেস্ট নাম্বার। পরেরটাতে চলে যান 10 নম্বর। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে মিস্টার সেলিম সোল্ড হিজ কাউ ফর টাকা 30,000 at 20% গেইন, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। বলতেছে যে সেলিম তার গরু 30,000 টাকায় বিক্রি করে 20% মুনাফা করছে, তাহলে গরুর ক্রয় মূল্য কত এটা বের করেন। ঠিক আছে, 30,000 টাকায় বিক্রি করে 20% মুনাফা করছে, তাহলে তার ক্রয় মূল্য কত? তো আমি যদি বলি যে ভাই গরুর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এখানে ও প্রফিট করছে 20 টাকা, তার মানে সেল করছে কত? 120 টাকায়। সো আমাদের এখানে আমাদের স্ক্রিনে যেটা 120 টাকা, প্রশ্নে বলতেছে যে সেটা কত? 30,000 টাকা। তো জিজ্ঞাসা করছে কস্ট প্রাইস কত, অর্থাৎ 100 কত, তাই না? 100 কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে 100 সমান সমান কত হবে? এই যে 30,000 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 120। 20 এখানে 5 বার, 20 এখানে 6 বার, 6 এখানে যাবে কতবার? 5,000 বার। 5 আর 5,000 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 25,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 25,000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোনো কিছু দিয়ে ভাগ করার দরকার নাই, জাস্ট 100 দিয়ে গুণ করে দিবেন। 100 দিয়ে গুণ করে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা ফ্র্যাকশনের এই যে ছোট বড় এটা নির্ণয় করার জন্য প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে 100 দিয়ে গুণ করে দিবেন, দিলে আপনার কাজ শেষ। তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, যে কোনটা ছোট হবে কোনটা বড় হবে। এবং আমি তো বললাম যে ক্যালকুলেশন তখন জটিল হতো যদি আমি বলতাম যে দশমিক ছয় হিসাব করেন। আমি বারবার বলে দিচ্ছি যে 100-র মধ্যে যতবার ভাগ করা যাবে, ঠিক আছে, যতবার ভাগ করা যাবে আপনি ঠিক ততবারই ভাগ করবেন এবং সেখানে কোনো দশমিক সংখ্যাকে নিয়ে আসবেন না। ঠিক আছে, পরেরটাতে চলে যান 11 নম্বর। 11তে কি বলা হচ্ছে যে এ ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 20 days অ্যান্ড বি ক্যান ডু ইট ইন 30 days। হাউ লং উইল দে টেক টু ডু দ্য ওয়ার্ক টুগেদার? বলতেছে যে ভাই এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে,
তাহলে কাজের পরিমাণটা কত, টোটাল ওয়ার্ক কত, 20 আর 30-এর লসাগু, অর্থাৎ এই যে ধরে নিলাম 60 ইউনিট। তাহলে এর ইফিসিয়েন্সি কত, 20 দিনে 60 ইউনিট করতে পারলে একদিনে কত করতে পারবে, 3 ইউনিট করতে পারবে। বি 30 দিনে 60 ইউনিট করতে পারলে একদিনে কত করতে পারবে, এই যে 2 ইউনিট কাজ করতে পারবে। এখন প্রশ্ন জিজ্ঞাসা করছে যে এই পুরো কাজটা, অর্থাৎ এই 60 ইউনিট কাজটা এ আর বি দুইজন মিলে যদি একসঙ্গে করে তাহলে কতদিন লাগবে কাজটা শেষ হইতে। তাহলে পুরো কাজ হচ্ছে 60, এ আর বি দুইজন মিলে একসঙ্গে করলে 3 আর 2 5 করতে পারবে। একদিনে 5 করতে পারলে 60 ইউনিট করতে কয়দিন সময় লাগবে, এই যে 12 দিন সময় লাগবে। এই যে অপশন বিতে উত্তর দেওয়া আছে। পরেরটাতে চলে যান, 12 নম্বর। 12তে কি বলতেছে যে হোয়াট রেট অফ ইন্টারেস্ট পার ইয়ার ওয়াজ পেইড ইফ টাকা 50,000 আর্নড টাকা 1,000 অ্যাজ ইন্টারেস্ট ইন 2 ইয়ার্স। বলতেছে যে 50,000 টাকা বিনিয়োগ করে 2 বছরে সেখান থেকে যদি 1,000 টাকা সুদ পাওয়া যায় তাহলে বার্ষিক সুদের হার কত। 50,000 টাকা বিনিয়োগ করে 2 বছরে যদি 1,000 টাকা সুদ পাওয়া যায় তাহলে বার্ষিক সুদের হারটা কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন, রেট অফ ইন্টারেস্ট কিভাবে বের করতে হয়। রেট অফ ইন্টারেস্ট বের করার সূত্র কি, 100 গুণন মোট সুদ, নিচে কি লিখতে হয়, প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে এই যে 100 গুণন মোট সুদ কত, এই যে 1,000 টাকা, প্রিন্সিপাল কত বলেই দিছে যে 50,000 টাকা বিনিয়োগ করব, ঠিক আছে। আর সময় কত, 2 বছর। 1,000 এই 50,000-এর ভিতরে কতবার যাবে, 50 বার যাবে। 50 100-এর ভিতরে কতবার যাবে, 2 বার যাবে। 2 এই 2-এর ভিতরে কতবার যাবে, 1 বার যাবে। তার মানে সুদের হার কত, 1%। এই যে অপশন ডিতে আছে উত্তর, যে সুদের হার হচ্ছে 1%। পরেরটাতে চলে যান, 13 নম্বর। 13তে কি বলতেছে যে এ ট্রেন 100 মিটার লং passes a bridge at the rate of 72 কিলোমিটার পার আওয়ার in 25 seconds. The length of the bridge is, বলতেছে যে 100 মিটার লম্বা একটা ট্রেন 25 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ব্রিজকে অতিক্রম করতে পারে, তাহলে ব্রিজের দৈর্ঘ্যটা কত হবে। আমরা জানি যে একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করবে তখন ট্রেন মূলত নিজের দৈর্ঘ্যকে তো অতিক্রম করবেই, পাশাপাশি ব্রিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। এবং গতকালকের ক্লাসে বোধহয় আপনাদের ব্যাচেই বললাম যে ডিস্টেন্স বের করার সূত্রটা কি, ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে স্পিডের সাথে টাইমকে গুণ করতে হয়। সো এখানে আমরা যে ডিস্টেন্সটা পাবো, এই ডিস্টেন্সের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত সেটা থাকবে, 2 নাম্বার জিনিস থাকবে ব্রিজের দৈর্ঘ্য কত সেটা থাকবে, ঠিক আছে। তাহলে স্পিড কত, এই যে 72, এইটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে। টাইম কত বলেই দিচ্ছে যে 25 সেকেন্ড সময় লাগবে। 18 72-এর ভিতরে 4 বার, 4 5 20, 20 25-এ কত হয়ে যাবে, এই যে 500 মিটার। তাহলে আমরা জানি যে ভাই এই যে ট্রেন আর ব্রিজ, ট্রেন যেহেতু ব্রিজটাকে অতিক্রম করছে, কথা বুঝছেন, ট্রেনটা যেহেতু ব্রিজটাকে অতিক্রম করছে, তার মানে ট্রেন ট্রেনের যে দৈর্ঘ্য সেটা তো কাউন্ট হবেই, পাশাপাশি ব্রিজের দৈর্ঘ্যটাও কাউন্ট হবে। তো ট্রেন আর ব্রিজের দৈর্ঘ্য মিলে টোটাল কত, 500 মিটার। যার ভিতরে আমরা জানি যে এই 500 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য কত, 100 মিটার। তার মানে 500 থেকে এই 100 বাদ দিলে বাদ বাকি যে 400 মিটার থাকে, এইটাই মূলত ব্রিজের দৈর্ঘ্য। সো 400 মিটার উইল বি দ্য রাইট আনসার।
ক্লাস নিচ্ছি, পরে ফোন দিব, 30 মিনিট লাগবে। না, কেমনে ঠিক হয়, কই ঠিক হয় না এখনো। আচ্ছা ঠিক আছে, ওকে। 11টা বাজবে, 11টা। ওকে, বাই। পরেরটাতে চলে যান, 14 নম্বর। 14তে কি বলতেছে যে দ্য এভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার ইচ। প্রথম 5টা মৌলিক সংখ্যার গড় কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে প্রথম 5টা মৌলিক সংখ্যা কি কি? আপনি বলবেন যে 2 একটা আছে মৌলিক সংখ্যা, 3 একটা আছে, 5 একটা আছে, 7 একটা আছে, 11 একটা আছে। এই তো প্রথম 5টা মৌলিক সংখ্যা, এদের গড় জিজ্ঞাসা করছে। তাহলে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ করে দেন, যোগ করে জাস্ট 5 দিয়ে ভাগ করে দেন। 11 সাথে 18 দিয়ে 20, 5 25, 3 28। 28কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দেই তাহলে কত পাবো? 5.6 পেয়ে যাব। কোথায় আছে? অপশন সিতে উত্তর দেওয়া আছে। পনেরোতে চলে যান, 15 নম্বর। দেখেন এখানে বলতেছে যে হোয়াট পার্সেন্ট অফ 2/5 ইজ 1/25। হোয়াট পার্সেন্ট অফ 2/5 অর্থাৎ কত পার্সেন্টের 2/5 সমান সমান 1/25। তো আমি ধরেই নিচ্ছি যে এক্স পার্সেন্টের 2/5 সমান সমান কত হবে? এই যে 1/25 হবে। 25 এটার ভিতরে কতবার যাবে? 4 বার। 2 এইটার ভিতরে কতবার যাবে? 2 বার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? এই যে 5 দোকানো 10। তাহলে কত পার্সেন্টের 2/5 মান 1/25? আপনি বলবেন যে 10। এই যে 10 উত্তর। 16 নম্বরে চলে যান। 16তে কি বলতেছে যে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ শার্ট হুইচ ইজ সোল্ড অ্যাট আ লস অফ 20% ফর টাকা 320। বলতেছে যে 320 টাকা দিয়ে একটা শার্ট বিক্রি করলে 20% ক্ষতি হবে, তাহলে কস্ট প্রাইস কত? কিছুক্ষণ আগে এই টাইপের একটা ম্যাথ করে আসছি। তো আমরা যদি ধরে নিই যে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, লস করছে হচ্ছে 20 টাকা, তাহলে সেল করছে কয় টাকা দিয়ে? 80 টাকা দিয়ে। তো আমাদের এখানে যেটা 80 টাকা, প্রশ্নে বলতেছে যে সেটা কত? 320 টাকা। তাহলে এক পার্ট কত হবে? আপনি বলবেন যে এক পার্ট হবে 4 টাকা। জিজ্ঞাসা করছে যে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 100। 100 সমান সমান কত? এই যে 400 টাকা। কোথায় আছে? বিতে আছে। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন 17তে বলতেছে যে সাম অফ মানি উইল ট্রিপল ইটসেলফ ইন 20 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট উইথ ইয়ারলি রেট অফ। বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে যদি 3 গুণ হয়ে যায় সরল সুদে, তাহলে সুদের হার কত? একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, ধরে নেন যে এখানে প্রিন্সিপালটা হচ্ছে 100 টাকা, টাইম হচ্ছে কত? 20 বছর। 20 বছর
একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ সুদে আসলে কত হবে 100-র 3 গুণ, অর্থাৎ 300 টাকা হয়ে যাবে। সো আমার প্রিন্সিপাল যদি 100 টাকা হয় আর সুদে আসল যদি 300 টাকা হয়, তাহলে আমি ইন্টারেস্ট পাচ্ছি কত? আপনি বলবেন যে ভাইয়া 300 বিয়োগ 100 ইজ ইকুয়াল টু 200 টাকা, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। তো আমাকে বের করতে বলছে রেট অফ ইন্টারেস্ট কত, বার্ষিক সুদের হার কত। কিছুক্ষণ আগে এটা করে আসছি যে সুদের হার কেমনে বের করা লাগে। এই যে 100 গুণন সুদ, সুদ কত 200 টাকা, প্রিন্সিপাল কত 100 টাকা, টাইম কত 20 বছর, 100 100 কেটে দেন, 20 200-র ভিতরে কতবার যাবে 10 বার যাবে, তার মানে সুদের হার কত 10%। পরেরটা তো চলে যান 18 নম্বর। দেখেন 18-তে কি বলতেছে যে হাউ মেনি 1/4 আর দেয়ার ইন 47 হল 1/2। গতকালকে এই টাইপের একটা ম্যাথ করে আসছি না, যে জনতা ব্যাংকের আরসিতে আসছিল, ওখানে শুধু ডিজিটটা চেঞ্জ ছিল। তো এই যে আমরা বলি যে প্রশ্ন রিপিট হয়, প্রশ্ন থেকে রিপিট হয়, সেম টাইপের প্রশ্নই বারবার দেয়। দেখেন এটা 2012 সালে আসছে, আর ঠিক 12 বছর পরে সেম টাইপের একটা প্রশ্ন 2024 সালে ওরা রিপিট করছে, সেম প্রশ্ন, শুধু ডিজিট চেঞ্জ ছিল। এখানে বলা হচ্ছে যে এই যে 47 সমস্ত 1/2 এর মধ্যে 1/4 কতবার আছে, তাহলে এই যে 47 সমস্ত 1/2 মানে কত 95/2। এই 95/2 এর মধ্যে 1/4 কতবার আছে এটা বের করার জন্য এই 95/2-কে আমরা কি করে দিব, এই 1/4 দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে বুঝতে পারবো যে কতবার 1/4 আছে ওইটার মধ্যে। তো আমরা যদি ভাগ করে দেই, তাহলে 95/2 গুণন 4 উপরে উঠে যাবে, 1 নিচে চলে আসবে, 2 2 4, 95 2 কত 190, তার মানে 190 বার আছে। পরেরটাতে চলে যান 19 নম্বর। দেখেন 19-এ বলা হচ্ছে যে এই স্কুল হ্যাজ এ টোটাল এনরোলমেন্ট অফ 90 স্টুডেন্টস, দেয়ার আর 30 স্টুডেন্টস টেকিং ফিজিক্স, 25 টেকিং ইংলিশ অ্যান্ড 13 টেকিং বোথ। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস ইজ টেকিং আইদার ফিজিক্স অর ইংলিশ। বলতেছে যে একটা স্কুলে 90 জন শিক্ষার্থী আছে ধরে নেন, যার ভিতরে 30 জন পদার্থবিজ্ঞান, 25 জন ইংরেজি, আর 13 জন পদার্থ এবং ইংরেজি উভয় বিষয়ে নেয়। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস ইজ টেকিং আইদার ফিজিক্স অর ইংলিশ, তাহলে কত শতাংশ শিক্ষার্থী পদার্থবিজ্ঞান নিবে অথবা ইংরেজি নিবে অথবা উভয় বিষয়ই নিবে। ঠিক আছে, মূল কথা এখানে জিজ্ঞাসা করতেছে যে যে কোনো একটা বিষয় নিবে, যে কোনো একটা বিষয় নিবে অথবা উভয়টিই নিবে এমন শিক্ষার্থীর সংখ্যা কত। যে কোনো একটা বিষয় নিবে, হয় ফিজিক্স নিবে না হলে ইংরেজি নিবে, অথবা দুই বিষয়ে পড়াশোনা করবে এমন শিক্ষার্থীর সংখ্যা কত পার্সেন্ট, এটা বের করতে হবে। তো খেয়াল করে দেখেন এখানে ফিজিক্স নিছে কত 30 জন, কিন্তু এই 30 জনের মধ্যে এমন কিছু শিক্ষার্থী আছে যারা আবার কি করছে ইংরেজিও নিছে, তাহলে অনলি ফিজিক্স, অনলি ফিজিক্স বের করার জন্য কি করতে হবে, এই যে ফিজিক্সের যে 30, এখান থেকে এই যে বোথ দুইটা বিষয় নিছে ফিজিক্স এবং ইংরেজি দুইটাই নিছে, এই 13 জনকে বাদ দিতে হবে। তাহলে বুঝতে পারবো যে শুধুমাত্র ফিজিক্স নিয়ে পড়াশোনা করে 17 জন। তারপরে সেম ভাবে ইংরেজির ক্ষেত্রে যে শুধুমাত্র ইংরেজি নিয়ে পড়াশোনা করে কতজন, ইংরেজি নিয়ে পড়াশোনা করছে 25 জন, কিন্তু এই 25 জনের মধ্যে আবার 13 জন আছে যারা ফিজিক্সেও পড়াশোনা করে, তাহলে শুধুমাত্র ইংরেজি নিয়ে কতজন, 25 থেকে 13 বাদ দিলে এই যে 12। আর বোথ অর্থাৎ ফিজিক্স এবং ইংরেজি উভয় বিষয়ে পড়াশোনা করে কত 13 জন। তাহলে হয় ফিজিক্সে পড়াশোনা করতেছে, না হলে ইংরেজিতে পড়াশোনা করতেছে, অথবা দুইটা বিষয়েই পড়াশোনা করতেছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত 17 13 30, 30 12 42 জন। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে কোনো না কোনো বিষয়ে পড়াশোনা করতেছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত পার্সেন্ট, সেটা বের করো। তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে আমার 90 জন, 90 এর ভিতরে 42 জন শিক্ষার্থী আছে যারা কোনো না কোনো বিষয়ে পড়াশোনা করে,
এইটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই তাহলে শূন্য শূন্য কেটে দেন, ভাগ করা যাচ্ছে না, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালুতে আমাকে পৌঁছাইতে হবে। সো 9 এই 42-এর ভিতরে আমি এটাকে যদি 45 ধরে নিই তাহলে হচ্ছে না, 50 এখানে কাছাকাছি ক্লোজ চলে যাচ্ছে। 9 এটার ভিতরে কতবার যাবে? 4 9 36, তাই না? 5 9 45, তাহলে 4 9 36, হাত থাকে কত? 6, শূন্য নিলে 6 9 54, অর্থাৎ 4.6 পর্যন্ত যাইতে পারবো। এই 4.6 এর সাথে এই 10কে গুণ করে দিলে 46%। সো আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে এটা হচ্ছে 47% হয়ে যাবে। অ্যাপ্রক্সিমেটলি কত? 47%। অর্থাৎ প্রায় 47% শিক্ষার্থী আছে যারা কোনো না কোনো একটা বিষয়ে পড়াশোনা চালায় যাচ্ছে। পরেরটাতে চলে যান, 20 নাম্বার। দেখেন 20-এ কি বলা হচ্ছে যে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:5। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5 অ্যান্ড দেয়ার সাম ইজ 640, এবং এই দুইটা সংখ্যার যোগফল কত? 640। দ্য গ্রেটার অফ দ্য টু নাম্বারস ইজ, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কত হবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা সংখ্যার অনুপাত কত? 3:5। তাহলে আমি যদি যোগ করে দেই এই দুইটা সংখ্যা তাহলে কত পাবো? 8 পাবো। তাহলে আমরা অনুপাত যোগ করলে দুইটা সংখ্যার যোগফল পাচ্ছি 8, কিন্তু প্রশ্নে বলতেছে যে দুইটা সংখ্যার যোগফল কত? 640। তাহলে এক পার্ট কত হবে? আপনি বলবেন যে 80 হবে। জিজ্ঞাসা করছে বড় সংখ্যা কত? 3 আর 5-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 80-তে কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। 400 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এ হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। ক্লাসগুলো ডাউনলোড করে নিন, হ্যাঁ, ক্লাস ডাউনলোড করে নিন, তাছাড়া কিন্তু পরে বিপদে পড়ে যাবেন, তখন আমার কাছে ক্লাস চাইলে কিন্তু আমি ক্লাস দিতে পারবো না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ বৃহস্পতিবারে। আল্লাহ হাফেজ।